আরুষ নুসরাতের গায়ে ঢলে পড়তে পড়তে মৃদু কণ্ঠে আওড়ালো, ধান্দাবাজ মহিলা, আগে আমায় ডাক্তারের কাছে নিয়ে যা। মরে গেলে জ্বালানোর জন্য আমার মতো কাউকে কোথাও খুঁজে পাবি না, গাধি কোথাকার। আগে রক্ত স্ট্রোক করতে বসে গেছে। দক্ষিণে হাওয়া বইছে পরিবেশে। দুপুরের মিয়ে যাওয়া আলোক ছটা গড়িয়ে পড়ছে নাসির মঞ্জিলের ছাদে। কিছুটা আলো ইসরাতের বারান্দা হয়ে রুমে প্রবেশ করছে। মৃদুমন্দ বাতাসের তোড়ে দুলছে সাদা রঙের পর্দা। বারান্দার কাচের দরজাখানা ঠা করে রাখা। কালো রঙের খাঁজকাটা টাইলসে আলোক ছটা পড়ায় চিকচিক করছে। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল ইরহাম। পায়ের গতি অস্বাভাবিক। কিছু বলতে নেবে তার আগেই নাকে এসে লাগলো আষ্টে কিছুর গন্ধ। হাত দ্বারা নাক চেপে ধরে এগিয়ে আসলো মেঝেতে শুয়ে থাকা নুসরাতের দিকে। বিছানার এপাশ থেকে নুসরাতের পা দেখা যাচ্ছে শুধু। ইরহাম মুখ সামনের দিকে নিয়ে উকিঝুঁকি মারতেই চোখে ভাসল নুসরাতকে। আর তখনই মুখ দিয়ে বের হয়ে আসলো অতর্কিত চিৎকার। পেছন থেকে এসে ইসরাত হেসে ইরহামের পিঠে হাত ছোঁয়াতেই ভয়ে চোখ মুখ খিচে লাফ মেরে বিছানার উপর উঠে গেল সে। জোরে জোরে চিৎকার করে পড়তে লাগলো, কুল আউযু বিরাব্বিন নাস, ইয়া রাব্বুল আলামিন। আপনি ভূতনীদের রুহের মাগফিরাত দান করুন। বাকি কথা শেষ হওয়ার আগেই পা জ্বলে উঠল কারোর আকস্মিক হামলায়। পা চেপে ধরে এক চোখ খুলতেই কটমট করে খেয়ে ফেলার মতো লুক দিল ইসরাত। ওড়না কোমরে বেঁধে হাতের ঝাড়ু উপরে তুলে তেড়ে আসলো ইরহামের দিকে। ইরহাম ভয়ে এক লাফে নিচে নেমে যেতেই নুসরাতের পায়ের সাথে পা বেঁধে উল্টে পড়ল নিচে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসরাত যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তখন ইরহাম পা চেপে ধরে আর্তনাদ করতে ব্যস্ত। ইরহামের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত নিজের চোখ থেকে শসার স্লাইস খুলে ইরহামের হাঁ করা মুখের ভেতর ঢুকিয়ে দিল। ইরহামের চিৎকারও এক নিমিষে বন্ধ হয়ে গেল। শসা চিবুতে চিবুতে নুসরাতের দিকে এক পলক চেয়ে থেকে জিজ্ঞেস করল, নাকে মরা মানুষের মতো তুলো ঢুকিয়ে রেখেছিস কেন? শেওড়া গাছের শাকচুন্নি লাগছে তোকে। ইসরাত চিচি করে উঠল। বমেট করার ভঙ্গি করে জিজ্ঞেস করল, তোর বমি আসছে না? ইরহাম আরাম করে শসা চিবিয়ে চিবিয়ে খেল। তারপর ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বিরস কণ্ঠে জিজ্ঞেস করল, বমি আসবে কেন? আমি কি গর্ভবতী মহিলা? ইরহাম দুই হাত পেটের কাছে বেঁধে দুই পাশে নাড়াতে নাড়াতে দেখালো। ইসরাত বিরক্তির মধ্যেও হেসে দিল। নুসরাত কথা বলল না। অপর চোখ থেকে শসা খুলে সেটাও ইরহামের মুখে ঢুকিয়ে দিল। তারপর দুই হাত মাথার নিচে দিয়ে আবার মেঝেতে শুয়ে পড়তে নেবে ইরহাম হাত বাড়িয়ে নুসরাতের গালে স্পর্শ করল। মুখে ইউজ করা লাল তরল নাকের কাছে এনে নাক টেনে শুকতেই কফি পাউডারের ঝাঁঝালো ঘ্রাণ তার সাথে আষ্টে গন্ধ এসে লাগল। ইরহাম সেসবে পাত্তা না দিয়ে নুসরাতকে উদ্দেশ্য করে বলল, আমাকেও লাগিয়ে দে। নুসরাত চোখ বুজে রেখে মৃদু গলায় শুধায়, কি লাগিয়ে দেব? ইরহাম নিজের চোয়ালে হাতায়, ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে ওঠে, মুখেরও শখ। নুসরাত ইরহামকে নিজের পাশের জায়গায় শুয়ে পড়ার জন্য দেখায় হাত দিয়ে, কয়েকবার ট্যাপ ট্যাপ করে। ইরহাম শুয়ে পড়তেই তার নাকে দুইখানা তুলো ঢুকিয়ে দিয়ে পুরো মুখে স্পেশাল ফেস মাস্কটা লাগিয়ে দিল। ইসরাত হাতে ঝাড়ু নিয়ে শুধু চুপচাপ দেখল নুসরাত আর ইরহামের কাণ্ড কারখানা। তারপর ইরহামকে সূক্ষ্ম খোঁচা মেরে তার কথা তাকে ফিরিয়ে দিয়ে বলল, তোকে তো এখন শেওড়া গাছের শাকচুন্না লাগছে। নুসরাত ফোড়ন কাটল ইসরাতের কথায়। মুখ দিয়ে উহু রকম একটা শব্দ বের করে বলল, শাকচুন্না ম্যান ভার্সন তুই বলেছিস, কিন্তু তুই জিন বললে সেটা আরও বেশি মানানসই হবে। ইরহামের বাচ্চাকে এখন তাল গাছে বসে থাকা জিন লাগছে।
ইসরাত নুসরাতের সাথে কথা বলতে বলতে পাশে বসল। কিছু একটা চিন্তা মাথায় খেলে যেতেই হাতে তুলে নিল নুসরাতের ফেস প্যাক। নাকের কাছে নিয়ে গন্ধ শুকল। গন্ধটা কেমন যেন। মনে প্রশ্ন জাগল, কিসের গন্ধ এটা? ঠিক ধরতে পারল না। তবুও কিছুটা সন্দেহ নিয়ে এগিয়ে গেল বেডের দিকে। হেডবোর্ডের আশেপাশে চোখ বুলাতেই ডাস্টবিনের একপাশে লাল তরল জাতীয় কিছু পড়ে থাকতে দেখল। হাতে তুলে নিয়ে কিছু জিজ্ঞেস করতে নেবে তার আগেই নুসরাত চোখ বন্ধ রেখে বলে উঠল, ওসব মুরগির রক্ত, স্পেশালি বিদেশি মুরগির বুকের ভেতর থেকে আমি বাংলাদেশে ইম্পোর্ট করেছি। নুসরাতের কথায় ইসরাতের সন্দেহ কাটল না। শিশির মুখ খুলে নাকের কাছে নিতে যাবে, চোখ ছোট ছোট হয়ে আসলো। নুসরাতকে কঠোর গলায় জিজ্ঞেস করল, কি মিশিয়েছিস রক্তে? নুসরাতের মাথায় কোনো শব্দগুচ্ছ আসলো না, তাই সালফ্রিক অ্যাসিডের সংকেত বলে ইসরাতকে কাটাতে চাইল। মুখে বর্তমানে একটা অ্যাসিডেরই নাম আসলো, আর তাই বলে দিল, H2SO4। আর ইনভেস্টিগেশন না করে পড়তে বস গিয়ে, না হলে ডিম পাবি ডিম। ইরহাম নুসরাতের কথা কেটে দিয়ে পরেরটুকু সে পূরণ করে দিল। আর সেই ডিম অমলেট করে ইসরাত আপু আর জাইন ভাই খেয়ে নেবে, তাই না আপি? ইসরাত রাগী দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। নুসরাত আর ইরহাম থোড়াই পাত্তা দিল না। মেঝেতে গড়াগড়ি খেয়ে ইসরাতকে নিয়ে হাসল। নাসির মঞ্জিলের সামনে দাঁড়িয়েছিল মম। নুসরাত তার পাশে দাঁড়িয়ে লাফঝাপ করছিল বান্দরের মতো। লাফঝাপ করছে বললে ভুল হবে। পাশের বাসার টসটসে ফলের দিকে লোভী চোখে চেয়ে কীভাবে চুরি করা যায় সেই ধান্দা করছে। মমকে তার পাশে বডিগার্ড হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, যাতে কেউ আসলে তাকে ইনফর্ম করতে পারে। টসটসে ফলের দিকে চোখ স্থির রেখে নুসরাত জিহ্বা বের করে ঠোঁট ভিজিয়ে নিল। মমকে উদ্দেশ্য করে বলল, মমরে, মন্টু শালারে বিয়ে করে নে, তাহলে মন্টু বেটার সব ফল গাছ আমার হয়ে যাবে। মম বিরক্তিতে চসূচক শব্দ করল। সে জানতে উদ্গ্রীব মন্টুকে বিয়ে করলে তার কী লাভ, তাই মনের প্রশ্ন মুখে করল, মন্টুকে বিয়ে করলে আমার লাভ? নুসরাত ভ্রুযুগল কুঞ্চিত করল। জ্ঞানী ব্যক্তিদের ন্যায় হাত তুলে ভাষণ ঝাড়ল। সজীবের মতো একটা বুড়ো শিশু প্রিপেয়ার্ড পাবি। কষ্ট করে বাচ্চা জন্ম দিয়ে তোর টাকা খরচ করতে হবে না। বাচ্চা বড় করতে গিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে না। মন্টু তোর কথায় উঠবে বসবে। তুই নাচতে বললে 2 হাত উপরে তুলে ধিনতানা ধিনতানা বলে নাচবে। আরও লাভ আছে। সজীব তোর মতো কচি মায়ের দেখাশোনা করবে। মন্টু তার পেট দুলিয়ে ঢিংঢাং করে হেলে দুলে পেটের নাচ দেখাবে, সাথে গান গাইবে। এসো হে আমার প্রাণের সখী, চারিদিকে লাভ আর লাভ। আমি কোনো লোকসান দেখছি না রে মম। মম নুসরাতের আজগুবি কথায় ভেঙচি কাটে। নুসরাতকে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, আমার লাভ কি? নুসরাত তেজি কণ্ঠে বলে, শোন মম, সম্পর্কের ক্ষেত্রে লাভ লোকসান দেখতে হয় না। আমি বড় বোন যা বলবো তোর তাই করতে হবে, না হলে সম্পর্ক এখানেই শেষ। হঠাৎ সৈয়দ বাড়ির ভেতর থেকে বাহিরে আগমন ঘটল হেলাল সাহেবের। মমকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত তুলে ইশারা করলেন এদিকে আসার জন্য। মম হেলাল সাহেবের ইশারা 2 পাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করে। হাত উপরে তুলে দেখায় পরে আসবে। হেলাল সাহেব মমর কথা শুনতে চাইলেন না। হাত দিয়ে আবারও ইশারা করলেন আসার জন্য। মম দ্বিমত পোষণ করল। অনীহা নিয়ে না করতে যাবে হেলাল সাহেব দৌড়ে এসে হাত চেপে ধরলেন মমর। গম্ভীর কণ্ঠে বললেন, চল। মম একটু ইতস্তত করল। না যাবার জন্য ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব নাছোড়বান্দা। মমকে ছাড়া তিনি যাবেনই না, তাই টানাটানি শুরু করলেন।
আকস্মিক এমন কাজে মম অবাক হওয়ার সময় পেল না। তার আগেই হোঁচট খেল। পিচঢালা রাস্তায় পড়ে যেতে নেবে নিজেকে কোনো রকম সামলে নিল। নুসরাত হেলাল সাহেবকে দেখতেই ফোঁস করে উঠল। মমকে সৈয়দ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে দেখে হেলাল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল নুসরাত। রীতিমতো থাবা মেরে শিকারী বাঘের ন্যায় আঁকড়ে ধরল মমকে। দুজনের টানাটানিতে মম বাকশূন্য হয়ে গেল। হাঁ করে হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলিয়ে নিয়ে ভ্যা করে কান্না জুড়ে দিল। আর তখনই সৈয়দ বাড়ির দরজার সামনে আগমন ঘটল মাহাদির। সে মাত্রই হসপিটাল থেকে ফিরেছে। বুকের কাছের কাপড়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মমর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৈয়দ বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে দুই পাশে মাথা নাড়ায়। মৃদু কণ্ঠে নিজেকে বলে ওঠে, স্ট্রেঞ্জ, এই মেয়ে কি সারাদিনই কান্না করে? চোখ দুটো উপরে তুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে শঙ্কায় দুই পাশে মাথা নাড়ায়। নিজেকে প্রশ্ন করে, এই বাড়িতে কী সব অদ্ভুত পিসদের বসবাস। হয়তো, কে জানে। তিনজনের একজনও খেয়াল করেনি মাহাদি এসেছে। নুসরাত আর হেলাল সাহেব পুরোদমে দুজনকে চোখ দিয়ে শাসাচ্ছেন। কেউই পেছনে নেই চোখ দিয়ে শাসানোর বেলায়। মমর ভ্যা করে কান্না দেখে হেলাল সাহেব কিছুটা হাত শিথিল করলেন, কিন্তু নুসরাতের খামচে ধরা হাত শিথিল হয় না। সে কোনো দিকে না তাকিয়ে মমর হাত ধরে টান দিতেই হেলাল সাহেবের হাতের তালু থেকে মমর হাত বের হয়ে আসলো। এমন জোরালো টানে দুজন উল্টে গিয়ে পড়ল নাজমিন বেগমের অতি প্রিয় ছোট বাগানবিলাস গাছের উপর। নতুন চারাটা এনে কিছুদিন আগেই রোপণ করেছিলেন নাজমিন বেগম। এটার এমন ধ্বংসাত্মক অবস্থা হতেই নুসরাত ভয়ার্ত চোখে পেছনে তাকালো। শরীরের নিচে চাপা পড়া টপ উপরে মম দুটোর পিষ্টনে যান বেরিয়ে এসে গলার কাছে আটকালো। টবের তীক্ষ্ণ খোঁচায় হাহাকার করে উঠতেই মম লাফ মেরে উঠে দাঁড়ালো। মম তেমন একটা ব্যথা পায়নি, কিন্তু নুসরাতের মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল হয়তো কোমরের একটা হাড্ডি ভেঙেছে, নয়তো মচকে গেছে নির্ঘাত। মুখ খিচে সোজা হয়ে বসতে নেবে হেলাল সাহেব হাত বাড়িয়ে দিলেন ওঠার জন্য। নুসরাত হেলাল সাহেবের বাড়িয়ে দেওয়া হাতটা পুরোপুরি প্রত্যাখ্যান করল। তেজি কণ্ঠে বলল, প্রয়োজন নেই। কথার ঝাঁজের সাথে ব্যথার প্রকাশ ঘটল। হেলাল সাহেব ভাব নিলেন সামান্য। নুসরাতকে ঠাট্টা করে বললেন, আচ্ছা। নুসরাত হেলাল সাহেবকে তাকে নিয়ে করা ঠাট্টা স্পষ্ট টের পেল। চোখ মুখ উল্টে ভেংচি কাটল। মম দুজনের মাঝখানে নীরব দর্শক হয়ে দুজনের একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করা দেখল। হেলাল সাহেব মমকে বললেন, চল মম, তোর বড় মামুনিয়া চিকেন ফ্রাই করেছে। মম কিছু বলতে নেবে নুসরাত ধাক্কা মেরে গেটের ভেতর ঢুকিয়ে দিল মমকে। মম কি বলতে চায় তার শোনার প্রয়োজন বোধ করল না। এটা দেখাও জরুরি মনে করল না বেচারি মেয়েটা বাঁচল কি মরল। আখি যুগল প্রশস্ত করে চেঁচায়, কোথাও যাবে না মম। হেলাল সাহেব বলে মমকে ভেংচি কাটলেন। চোয়াল শক্ত করে কণ্ঠে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে নুসরাতকে ঝাড়ি মেরে বললেন, তুই বললেই হলো। নুসরাত মুখ বাঁকায়, হেলাল সাহেবের কথা কপি করে। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে বলে ওঠে, হ্যাঁ, আমি বললেই হলো। এখন আপনি আসতে পারেন মিস্টার হেলাল রজনী। হেলাল সাহেব নিজের নামের এত বড় অপমান সইতে পারলেন না। তার কত সুন্দর নামকে রজনীগন্ধা বানিয়ে দিল। হাত তুলে নুসরাতের মুখের সামনে রাখলেন। কাঠখোট্টা গলায় শাসালেন, চুপ, আমার নাম হেলাল আহমেদ, কোনো রজনীগন্ধা না। নুসরাত মুখের কাছে হাত রেখে বড় একটা হাই তোলে, তর্জনী আঙুল দিয়ে কান খোঁচায়। অতপর আবারও হাই তুলতে তুলতে অলসতা নিয়ে হেলাল সাহেবের কথার উত্তর দেয়, ওই তো একই হলো। একই না,
হেলাল সাহেব চিৎকার করে উঠলেন। আকস্মিক চিৎকারে নুসরাত হুড়মুড় করে পেছনে সরে যায়। ঢোক গিলে নিজের ভয়ার্ত চেহারা লুকাতে চায়। তার আগেই হেলাল সাহেব তর্জনী আঙুল তুলে বলে ওঠেন, একদম বেয়াদবি করবি না। এরকম বেয়াদবি করলে তোকে বিয়ে করবেটা কে? নুসরাত হেলাল সাহেবের আঙুল আলগোছে নামিয়ে দিল। ইশারায় দেখালো মুখের ওপর আঙুল তোলা সে একদম পছন্দ করে না, ঘৃণা করে। পরক্ষণে ঠোঁটে দুষ্টু হাসির বহর খেলা করল। গা দুলিয়ে সামান্য হেসে মাথায় ওড়না টেনে নেয়। লজ্জা পাওয়ার ভঙ্গি করে নিজের দুই হাত দিয়ে মুখ চেপে ধরে। দুই পাশে দুলতে দুলতে নিজের কথা দ্বারা বোমা ফেলল হেলাল সাহেবের মাথায়। ব্যঙ্গাত্মক গলায় ঠোঁটে হেলাল সাহেবের গা জ্বালানোর মতো হাসি ঝুলিয়ে রেখে মিনমিন করে আওড়ালো, কেন? আপনার গাধা ছেলেটা করবে। হেলাল সাহেব ছ্যাঁত করে উঠলেন। নিজের ছেলের নামের পাশে গাধা ট্যাগ বসে যেতে দেখে নুসরাতকে সতর্ক করলেন, একদম আমার ছেলেকে গাধা বলবি না। নুসরাত হেহে করে হাসল, যা হেলাল সাহেবের রাগের মাত্রা বাড়িয়ে দিল দ্বিগুণ। একটু আগে হেলাল সাহেব যেভাবে বলেছিলেন নুসরাতও সেরকম টেনে টেনে ব্যঙ্গ করে আওড়ালো, আচ্ছা। নুসরাত আর হেলাল সাহেবের ঝগড়ার মধ্যে এসে ইসরাত উপস্থিত হলো। গেট ঠেলে বের হয়ে শক্ত কণ্ঠে নুসরাতকে বলল, এ কেমন অধ্যতপূর্ণ আচরণ তোর? নুসরাত অপার্থিবাদলে দুই কাত উঁচায়, ঠোঁট উল্টে নিয়ে নিষ্পাপ মুখভঙ্গি করে, ফিসফিসে কণ্ঠে বলে ওঠে, আমি কিছু করিনি। ইসরাত আচ্ছা বুঝেছি বলল। হেলাল সাহেবের দিকে এক পলক চেয়ে চোখ নিচে নামিয়ে নিল। নুসরাত ইসরাতের এরকম মাটির দিকে চোখ নামিয়ে নেওয়ার মানে বুঝল না। ইসরাতের এমন আচরণ সে মোটেও বরদাস্ত করতে পারল না। এটা সাংঘাতিক খারাপ আচরণ হিসেবে নুসরাতের নিকট গণ্য হলো। মানুষের সাথে কথা বললে বলবে চোখে চোখ রেখে, সোজা দাঁড়িয়ে স্পষ্ট। এভাবে চোখ নামিয়ে ভদ্র হওয়ার মানে কি? নুসরাত বোঝে না। তাই ইসরাতের ভদ্রতায় পানি ঢেলে থুতুনি চেপে ধরে হেলাল সাহেবের মুখোমুখি করে দিল। নিজেও বাপ চাচাদের ন্যায় কপালে গাঢ় ভাঁজ ফেলে বড় বড় অক্ষিপটে হেলাল সাহেবকে অবলোকন করল। তার দৃষ্টি অবিচল। হেলাল সাহেবের দিক থেকে এক বিন্দুও নড়চড় করল না। শিকারি যেমন শিকারের থেকে চোখ সরায় না, নুসরাত তেমন করে চোখ সরালো না। নিজেকে শিকারি মনে করল আর হেলাল সাহেবকে নিজের শিকার মনে করল। হেলাল সাহেব নুসরাতের দৃষ্টি অবজ্ঞা করলেন। অসহ্যকর কণ্ঠে ক্ষীণ আওয়াজে বিড়বিড় করলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে ছাড়ব তোকে। নুসরাত কান খাড়া করতেই কানে আসে ঝাপসা কিছু শব্দ। নুসরাত কথাটা মাটিতে ফেলতে দিল না। আশেপাশে চোখ ঘুরিয়ে চিৎকার করে হেলাল সাহেবের কথার প্রতিউত্তর করল, আমি কি ছেড়ে দেব নাকি? আমিও একজনকে ফেরাস নাইট্রাসে ডোবাবো। ইসরাত হতবাক নয়নে দুইজনের দিকে চোখ বুলায়, বাকশূন্য কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি বাচ্চা বড় আব্বু? ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়ালেন। মুখ দিয়ে ক্ষীণ শব্দে উচ্চারণ করলেন, হ্যাঁ আমি বাচ্চা। নুসরাত চোখ মুখ উল্টে নেয় ব্যাঙের মতো। তেষ্টা কণ্ঠে হেলাল সাহেবকে স্পষ্ট তিরস্কার করে বলল, নাতি নাতনিদের নিয়ে খেলার বয়সে নিজেকে বাচ্চা মনে করছেন? ময়ূরের পেখম কাক নিজের পেছনে লাগালেই কি কাক ময়ূর হতে পারে? উহু, একদমই না। নুসরাতের স্পষ্ট তিরস্কারে জ্বলে উঠলেন হেলাল সাহেব। ক্ষিপ্ত পায়ে এগিয়ে এসে নুসরাতকে ধরতে যাবেন, নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল, সাথে ইসরাতও। গেটের কাছে দাঁড়িয়ে কান খাড়া করে হেলাল সাহেব আর নুসরাতের কথোপকথন শুনছিলেন নাসির সাহেব। নুসরাত আর ইসরাতের হাসির শব্দ শুনতেই এতক্ষণে চেপে রাখা হাসি ফুঁস করে বেরিয়ে আসলো তার। মেয়েদের সাথে তাল মিলিয়ে হুহা করে নাসির সাহেবও হেসে দিলেন।
ইসরাত ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করল, কিন্তু নুসরাতের বাজখাই হাসির আওয়াজ আর তার সাথে তার মুখভঙ্গি দেখে ইসরাত নিজের হাসি ধরে রাখতে পারল না। এক হাত দিয়ে ঠোঁট চেপে ধরে উল্টো পথে দৌড়ে নাসির মঞ্জিলের ভেতর প্রবেশ করল। নাসির সাহেব নিজেও অস্বাভাবিক পরিবেশ ঠান্ডা করার জন্য আলগোছে কেটে পড়লেন। হেলাল সাহেব বাপমে সবাইকে হাসতে দেখে মেকিরাক মুখে ফুটিয়ে তোলার বৃথা চেষ্টা করলেন। ধূপধাপ পায়ে সৈয়দ বাড়ির দিকে যেতে যেতে শুভ্র মুখে ক্ষীণ হাসির ছটা ভেসে উঠল, যা খুবই সূক্ষ্ম। গভীরভাবে অনুধাবন না করলে বোঝা বড়ই মুশকিল। নিজাম শিকদার থমথমে মুখ বানিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে যা দেখেছেন তা এখনও তার নিকট ঘোলাটে। ওই বেয়াদব মেয়ে নিজের ভাইকে কিভাবে গুলি করল? একবারও কি হাত কাঁপল না এই মেয়ের? নিজাম শিকদার উঠে দাঁড়ালেন সৈয়দ বাড়িতে খবর পৌঁছানোর জন্য। এভাবে আর বসে থাকা সম্ভব না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চা ছেলেটা কি বেঁচে আছে নাকি মরে পড়ে আছে তা এক আল্লাহই ভালো জানে। বাড়ি থেকে বের হওয়ার পথে ড্রয়িং রুমে দেখা হলো আরমানের সাথে, আর তৎক্ষণাৎ মেজাজ চটে গেল নিজাম শিকদারের। নিজের দিক পরিবর্তন করে ঝাড়ি মারতে বসে গেলেন আরমানকে। ঠোঁট কুঁচকে নিয়ে তিরস্কারের সহিত শুধালেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরমান নিজাম শিকদারের কঠোর গলা শুনে থমকে দাঁড়ায়। ঘাড় কাত করে প্রশ্নের উত্তর দেয়, বাহিরে। নিজাম শিকদারের চটে যাওয়া মেজাজ আরও বেশি চটে গেল। প্রশস্ত গলায় চেঁচিয়ে বললেন, বাহিরে তো যাচ্ছ জানি, কেন যাচ্ছ সেটা জানতে চাচ্ছি। আরমান গম্ভীর গলায় সরল মনে প্রশ্নের উত্তর দিল, বন্ধুর বউকে দেখতে। নিজাম শিকদার খিচে যাওয়া মেজাজে চিড়চিড় করে উঠলেন। ঠাট্টা করে বললেন, সারা জীবনই কি মানুষের বউ দেখে যাবে? আমি বুড়ো যে মরে যাচ্ছি একটা নাত বউয়ের জন্য, তাতে তোমার কোনো খেয়াল আছে? আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? সেদিন বললাম যে নাসিরের বড় মেয়ের দিকে একটু চোখ কান মন খোলা রাখতে, সেদিকে মন দিয়েছ তুমি? আরমান গম্ভীর গলায় বলল, জি রেখেছি। আর কিছু? নিজাম শিকদার হিংস্র পশুর ন্যায় থাবা মেরে কলার চেপে ধরলেন আরমানের। কানের কাছে নিজের মুখ নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে ওঠেন, মেয়েটাকে নিজের হবু স্ত্রীর চোখে দেখো। আরমান মাথা নাড়াল। সে দেখবে মেয়েটাকে হবু স্ত্রীর চোখে। কথা বলতে ইচ্ছে হয় না তার। তারপরও এখান থেকে কাটতে হলে কথা বলা অত্যাবশ্যক। তাই মুখ দিয়ে কষ্ট করে দুটো শব্দ বের করে বলল, আর কিছু না হলে আমি যাই এবার। নিজাম শিকদার মাথা নাড়ালেন চলে যাওয়ার জন্য। উনি যে পা বাড়িয়েছিলেন সৈয়দ বাড়ির উদ্দেশ্যে একটা খবর দেওয়ার জন্য তা বেমালুম ভুলে গেলেন। সুরভিকে সোফায় চুপচাপ বসে থাকতে দেখে জ্বালানোর জন্য একটু এগিয়ে গেলেন। গায়ে গা লাগিয়ে গিয়ে বসলেন। সুরভি হঠাৎ তার দাদার গায়ের সাথে গা লাগিয়ে বসার কারণ খুঁজে পেল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে কিছু বলতে নেবে নাকে এসে লাগলো বিশ্রী গন্ধ। আর সেই গন্ধে তার পেটের ভেতরে শিরা উপশিরা গুলিয়ে উঠল। নাক চেপে ধরে নিজাম শিকদারের দিকে এক পলক চাইতেই বুড়ো হা হা করে হেসে উঠলেন। হাসির সাথে বয়সের সাথে পড়ে যাওয়া দাঁতের জামি ভেসে উঠল। সুরভি নাক চেপে ধরে বিরক্তি নিয়ে বলে ওঠে, ছি দাদা, বায়ু দূষণ করছো, দূরে গিয়ে করো, আমার মুখের কাছে এসে করছো কেন? নিজাম শিকদার হাসি আটকে কোনো রকম হাস্যরস কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঘ্রাণ কেমন? ঘ্রাণে তো ঘ্রাণেন্দ্রিয় জুড়িয়ে গিয়েছে, তাই না? সুরভি উঠে দাঁড়িয়ে পুরো ড্রয়িং রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করতে করতে আওড়ায়, ঘ্রাণেন্দ্রিয় জুড়ায়নি দাদা, কিন্তু অনেক বেশি বমির উদ্রেক হচ্ছে। সুরভির রাগী কণ্ঠে হেসে উঠলেন ৮০ ঊর্ধ্বে থাকা বুড়ো। সুরভির মধ্যে নিজের স্ত্রী পেয়ারা বেগমের প্রতিচ্ছবি দেখলেন। সেদিকে নিষ্পলক দৃষ্টি স্থির রেখে ডুবে গেলেন পুরনো কিছু স্মৃতিতে।
সেই স্মৃতিচারণ করার মধ্যে সুরভি এসে চুটকি বাজালো নিজাম শিকদারের চোখের সামনে। তখনই কেঁপে উঠে তড়িৎ গতিতে চোখ ফিরালেন সুরভির দিকে। উদাসীন চেহারা নিয়ে ক্ষীণ হেসে সুরভির কাঁধ জড়িয়ে নিষ্প্রভ কণ্ঠে বলেন, তোর জন্মের পর আমি তোর নাম পেয়ারা বেগম রাখতে চাইছিলাম, কিন্তু তোর বাবা মাকে তোর নাম পেয়ারা বেগম রাখতে দেয়নি। নিজাম শিকদারের কথায় ছেলের প্রতি কিছুটা রাগ প্রকাশ পেল। সুরভি হাসতে হাসতে ঢলে পড়ল নিজাম শিকদারের পেটের উপর। কম্পিত অধর জোড়া চেপে হাসি থামানোর চেষ্টা করতে লাগল। অতপর নিরর্থক অভিমত পোষণ করে বলে উঠল, আল্লাহ বাঁচাইছেন। আব্বু যদি সেদিন দ্বিমত পোষণ না করত তাহলে আজ আমার নাম পেয়ারা বেগম হতো। ভাবতেই কেমন গা গুলাচ্ছে দাদা। মানুষ আমার নাম নিয়ে হেসে লুটোপুটি খেত। নিজাম শিকদার সুরভির এমন কথায় অসন্তোষ প্রকাশ করলেন। তার স্ত্রীর নামে খারাপ কোথায় আছে? পেয়ারা কত সুস্বাদু একটা ফল। ওনার স্ত্রী যেমন নামে মিষ্টি ছিলেন, দেখতেও ছিলেন মিষ্টি। নিজাম শিকদার সুরভির হাসাহাসি মুখ দেখে বেজায় চটে গেলেন। এ কথা সে কথা বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে বড়সড় একটা গ্যাঞ্জাম লেগে গেল, যার কুফল হিসেবে একদম ভুলে গেলেন যে সেই বেলা নুসরাত আরশকে শ্যুট করেছিল। পরে যখন মনে হলো কিছু একটা ভুলে গেছেন, তখন অনেকক্ষণ ভাবার পরও মনে হলো না আসলে কি ভুলে গেছেন। তাই নিয়েও আরেকবার সুরভির সাথে ঝগড়ায় লিপ্ত হলেন আশিঊর্ধ্ব লোকটা। রেস্টুরেন্টের এক কোণে বসে আছেন হেলাল সাহেব। চোখ সরু করে তীক্ষ্ণ চোখ বুলাচ্ছেন দুজন সামনে বসা লোকের দিকে। তার বিজ্ঞ চোখগুলো সরু দৃষ্টির তোপে পড়ে সামনে বসা দুজন একটু বিভ্রান্তিতে পড়ে গেল। কিছুটা ভয় পেল লোকটাকে চোখের মণি এমন সরু করে তাকানো দেখে। দুজন নড়ে চড়ে বসল। কালো ব্যাকেট হ্যাটটা টেনে ঠিক করে নিল। দুজনই নিজেদের ভালো ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করল। একটা কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাই প্রথম দেখায় নিজেদের যথাসাধ্য ভালো দেখানোর চেষ্টায় দুজন ব্যস্ত হলো। টাকার বান্ডিলের একটা খাম দুজনের দিকে এগিয়ে দিয়ে ইশারা করলেন বিপরীত সিটের দিকে। দুইজন হেলাল সাহেবের দৃষ্টি অনুসরণ করে একবার চোখ বুলিয়ে নিল বিপরীত দিকের সিটে, যেখানে একটা মেয়ে কুর্তি পরে বসে আছে। গলা খাকারি দিয়ে হেলাল সাহেব দৃষ্টি আকর্ষণ করলেন সামনে বসা দুজনের। ফিসফিস কণ্ঠে সামনে বসা দুজনের উদ্দেশ্যে আদেশ দিলেন, ওই মেয়ের সব তথ্য আমার চাই। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে ওই মেয়ে, এ টু জেড সব খবর চাই, বুঝেছ? কার্টুনের মতো মুখ বিশিষ্ট দুইজন উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হেলাল সাহেব ফিসফিস করে আবার দুইজনকে বললেন, ভালো করে কাজ শেষ করলে বোনাস পাবে, আর বাকি টাকা কাজ শেষে পাবে। এর মধ্যে কুর্তি পরা মেয়েটা উঠে দাঁড়ালো। সেটা আর চোখে দেখতেই নিজের মুখ কাঠ দিয়ে ঢেকে ফেলেন। এক এক করে দুটো মেয়ে পাশ কাটালো তাদের। সামনে বসা লোক দুটো উকি দিল মেয়েটাকে ভালো করে দেখার আশায়। হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল, স্যার, কোন মেয়ে? আসলে এখানে তো দেখছি দুটো মেয়ে। হেলাল সাহেব হাতের ইশারায় দেখালেন, ওই যে ওই মেয়েটা, দেখতে পাচ্ছ? দুজনের একজনও কিছুই বুঝল না আসলে হেলাল সাহেব কোন মেয়েকে দেখাচ্ছেন। তবুও চোখাচোখি করে মিথ্যা বলল, জি জি দেখেছি। হেলাল সাহেব বিরক্তি নিয়ে শুধালেন, তাহলে বসে আছো কেন? যাও মেয়েটাকে ফলো করো। দুজন উঠে দাঁড়িয়ে চোখে সানগ্লাস লাগিয়ে নেয়। একসাথে বলে ওঠে, যা আদেশ করবেন স্যার। নাহিয়ান আবরার পূর্বের সাথে নুসরাতের আবারও দেখা হলো হসপিটালের করিডোরে। নুসরাত না দেখার মতো করে উপরের দিকে তাকিয়ে চুপচাপ পাশ কাটাতে চাইল, তার আগেই ব্যাটা এসে রাস্তা আটকে দাঁড়ালো। নুসরাত বিরক্ত হলো এই ব্যাটার উপর প্রচুর। চোখ তুলে তাকিয়ে বাজ পাখির ন্যায় চেয়ে রইল।
হাত নিষ্পিস করে উঠল কয়েকটা লাগানোর জন্য। এক হাত দিয়ে চেপে ধরল আরেক হাত। নাহিয়ান আবরারকে পাশ দিয়ে কেটে পড়তে চাইল, তার আগেই নাহিয়ান জিজ্ঞেস করল, কোনো সমস্যা মিস? নুসরাত নাহিয়ানের কথার উত্তর দিল না। না চেনার ভান করে ভিড় ঠেলে যাওয়ার মতো করে পাশ কাটাতে কাটাতে বলে, হোয়াট দ্য ফাক, একটু দেখি তো। নাহিয়ানকে ওখানে দাঁড় করিয়ে রেখে নুসরাত কেটে পড়ল তড়িৎ গতিতে। নুসরাত পালিয়ে যেতেই নাহিয়ানের ঠোঁটে ফুটে উঠল অদৃশ্য হাসির রেখা। নিজের ক্লিনশেভ থুতুনিতে হাত বুলিয়ে বিড়বিড় করে আওড়াল, ইন্টারেস্টিং। তো পেছন থেকে চিমটি কাটল লেভিনকে। ফিসফিস করে জিজ্ঞেস করল, ভাই এরকম ইন্টারেস্টিং বলে বিড়বিড় করে কেন? উনি কি আর কোনো মহিলা পায়নি? এই ব্যাটাদের মতো চলাফেরা করা মহিলাকে দেখে তার কিভাবে ইন্টারেস্টিং লাগে? লেভিন ঠোঁটে হাত রেখে চুপ দেখায়। তোপ চোখ মুখে কৌতূহল এনে আবারও ফিসফিস করে জিজ্ঞেস করে, মাঙ্গের নাতি, তুই আমারে শুধু চুপ থাকতেই কস, একটা কথা বলবার দেস না? দিব নাকি খাস বাংলায় একখান গালি। লেভিন ঠোঁট বাঁকিয়ে হেসে নাহিয়ানের পেছন পেছন চলে গেল। তোফ লেভিনের পেছনে যেতে যেতে মৃদুকণ্ঠে নিজের সাথে কথা বলে, ওই মহিলার কাছে ভাত পায় না, আবার দেখলেই বলে ইন্টারেস্টিং। আমাগো সাথে ভাবলন ভাই, আবার ভদ্রমহিলার সামনে গেলে একদম ভালো নাদান শিশু হয়ে যান। তবুও ভদ্রমহিলার কাছ থেকে একরত্তি পাত্তা পান না। আমাগো সাথে এরকম ভাবনা নিয়া ভদ্রমহিলার সাথে নিলেই তো পারেন। ভাবলা বেডা মানুষ, বেডা মানুষের এত ভাব থাকা ভালা লক্ষণ না। তো পেছন থেকে কতগুলো গালি খরচ করে সবার উদ্দেশ্যে। নাহিয়ান তোপ বলে গলা ফাটিয়ে চিৎকার করতেই এক দৌড়ে তার পাশ ঘেঁষে এসে দাঁড়ায় সে। মিনমিনে কণ্ঠে বলে ওঠে, জি ভাই। তোফকে কিছু একটা ইশারা করতেই তোফ অন্যদিকে চলে যায়। লেভিনের সাথে কিছু রাজনৈতিক পরামর্শ করতে করতে সামনের দিকে পা বাড়ায়। নাহিয়ান সবাইকে নিয়ে করিডোর পার করে হসপিটালের বাহিরে চলে যেতেই দেয়ালের পেছন থেকে চুপি চুপি বেরিয়ে আসলো নুসরাত। বিরক্তি ঝরে ঝরে পড়ছে তার মুখ দিয়ে। নিজেকে নিজে প্রশ্ন করল, সব মাথা মোটারা কি তোর পেছনেই পড়ে? সেই চিন্তা বাড়িতে বসে আরাম করে করবে বলে তুলে রাখল নুসরাত। এখন ইরহামের জন্য অপেক্ষা করাটা জরুরি। করিডোরে ইরহামের অপেক্ষায় যখন এপাশ ওপাশ করছিল, তখন দুজন লোককে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখল। সে ওদের দিকে তাকাতেই দুজন উল্টো ফিরে কথা বলতে লাগলো। নুসরাত নিজ মনে বিড়বিড় করল, গাধার দল। হঠাৎ কোনো পূর্ববার্তা ছাড়া ঝমঝমিয়ে বৃষ্টি নামল। নিকোষ কালো ধরণীকে আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। নুসরাত নিজের অভিব্যক্তি নির্লিপ্ত রেখে মেয়েলি তীক্ষ্ণ চোখজোড়া নিক্ষেপ করে অদূর পানে। পেছন থেকে কারোর হেঁটে আসার শব্দ শুনে কান খাড়া করে। পেছন ফিরে কে এসেছে দেখার আগেই ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ নাক চিরে ভেতরে প্রবেশ করে। সামনের দেয়ালে নিজের পেছনে বৃহদাকার প্রতিবিম্ব দেখতে পায়। স্থির দাঁড়িয়ে সরু চোখে দেখতে থাকে সেই প্রতিবিম্বকে। দেয়ালে থাকা পুরুষালী প্রতিবিম্ব ধীরে ধীরে নিচু হয়ে আসে তার দিকে। যতক্ষণে টনক নড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নির্দিষ্ট দূরত্বে সরে যাওয়ার আগেই পুরুষালী শক্ত বুকের কাছে পিঠ ঠেকে তার। বলিষ্ঠ এক হাত গলা পেঁচিয়ে ধরে। কানের কাছে হিসহিসিয়ে আওড়ায়, অ্যাগেন আই অ্যাম ব্যাক মিসেস আরশ।